বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিবিএ প্রথম বর্ষ এবং বিবিএস প্রথম বর্ষের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম। যারা আমার আজকের ক্লাসটা দেখছেন শুনছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তো শুরুতে সবাইকে একটু অনুরোধ করব, যারা বিবিএ প্রথম বর্ষ বা বিবিএস প্রথম বর্ষে যারা আছো তোমরা তো তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা, সাথে যারা অন্য লেভেলের বা গার্জিয়ান যারা আমার লেকচারটা দেখছেন বা আমার শিক্ষক যারা আছেন বা গুরুজন যারা আছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আপনাদের ছোট ভাই বোন বা ছেলে সন্তান যারা আছে তাদেরকে অন্তত আজকের ক্লাসটা একটু মেনশন করে দিবেন যে আজকের ক্লাসটা মোটামুটি আমাদের যে যারা অনার্সে ভর্তি হয়েছে বিবিএ ফার্স্ট ইয়ারে যারা আছে, আজকের ক্লাসটা হচ্ছে যে মূলত আমরা কিভাবে পড়ালেখা করলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিশাল সমুদ্রের মধ্য থেকে কিছু বিষয় কমন পেয়ে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো, এই বিষয়টা আজকে একটু আলোচনা করব। আর বিবিএস এ যারা আছো তোমরা 3 বছর পড়ালেখাটা কিভাবে করবা তার মোটামুটি একটা সামারি আজকে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন, যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রশ্নগুলা হয় এই প্রশ্নের প্যাটার্নটা নিয়ে একটু কথা বলবো। তারপরে হচ্ছে যে এরপরে লাস্টের দিকে চেষ্টা করব, আমাদের তো মোটামুটি যারা বিবিএ এবং বিবিএস এ যারা ভর্তি হয়েছে তাদেরকে অনেকগুলা বিষয় নিয়ে কথা বলতে হয় বা অনেকগুলা বিষয় নিয়ে তাদেরকে পড়ালেখা করতে হয়। যারা বিবিএ তে আছে তাদের যেমন অ্যাকাউন্টিং যেমন পড়তে হয়, তাদেরকে ফিনান্সও পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, ম্যানেজমেন্ট পড়তে হয়, তারপরে স্টেট পড়তে হয়, এরপরে হচ্ছে যে বিজনেস ম্যাথ আছে, ইত্যাদি ট্যাক্সেশন আছে। অর্থাৎ তাদেরকে 4 বছর ব্যাপী মোটামুটি অনেকগুলা টপিকস নিয়ে অনেকগুলা সাবজেক্টের উপরে তাদেরকে পড়ালেখা করতে হয়। একইভাবে যারা বিবিএস এ যারা তোমরা আছো, যেমন তোমাদের প্রথম বর্ষে অর্থাৎ যারা তোমরা প্রথম বর্ষে আছে, প্রথম বর্ষে তোমাদেরকে অ্যাকাউন্টিং এর 2টা পেপার পড়তে হয়, অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট। অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টটা হচ্ছে যে তোমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং, আর অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট যেটা এটা হচ্ছে অডিটিং, এটা তোমাদেরকে প্রথম পত্রে পড়তে হয়। এরপরে ম্যানেজমেন্টের 2টা অধ্যায় আছে, 2টা টপিকস, প্রথম পত্র দ্বিতীয় পত্র, তারপরে অর্থনীতির 2টা টপিকস আছে বা মার্কেটিং যারা নিছো তাদের মানে মোটামুটি তোমাদেরকে অনেকগুলো। বিবিএস এ যারা আছো তোমাদের পত্র হিসাবে গণ্য করা হয়, কিন্তু অনার্সে যারা আছো তোমাদের হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস, এই বিষয়গুলো তোমাদেরকে পড়ালেখা করতে হয়। তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নের প্যাটার্নটা হয়, যদিও মাঝখানে একটা কথা বলছিল যে ইনকোর্সে যে বিষয়টা থাকবে বা কলেজের অধীনে যে পরীক্ষাটা হয় ইনকোর্স পরীক্ষা, এই পরীক্ষাটা উঠাই দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ হয়েছিল, বাট পরবর্তীতে আরেকটা নোটিশ করে সেই বিষয়টাকে ওরা ক্যান্সেল করছে। অর্থাৎ এখনো আমাদের ওই যে ইনকোর্সে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা এখনো বলবৎ থাকবে, ওই পরীক্ষাটা এখনো হবে। তো এখানে যে বিষয়টা প্রশ্নের প্যাটার্ন, প্রতি পত্র থেকে তোমাদের 100 নম্বরের করে প্রশ্ন হবে, অর্থাৎ কোশ্চেনের আমাদের যে পূর্ণমান মার্কস, এই মার্কসটা হচ্ছে যে আমাদের টোটাল 100 নম্বরের। এই 100 নম্বরের মার্কসের মধ্যে তো আর তোমাদের যারা অনার্সে তোমরা যারা আছো তোমাদের সময় থাকবে 4 ঘন্টা, আর যদি যারা তোমরা বিবিএস এ যারা আছো বা ডিগ্রিতে যারা আছো তোমাদের সময় হচ্ছে যে 3.5 ঘন্টা। এটা হচ্ছে যে আমাদের সময়, আর এটা হচ্ছে যে আমাদের মার্কস। এটা হচ্ছে যে আমাদের মূলত প্রশ্নের প্যাটার্ন। তো যারা অনার্সে আছো তোমরা অথবা যারা বিবিএস আও সবার ক্ষেত্রে আমাদের 20 নাম্বার হচ্ছে ইনকোর্স। এই ইনকোর্সে 20 নাম্বারের মধ্যে তোমার 15 নাম্বার হচ্ছে যে তোমার পরীক্ষার জন্য, আর 5 নাম্বার হচ্ছে যে তোমাদের কলেজের অ্যাটেন্ডেন্সের জন্য। যদিও আমাদের অন অ্যান এভারেজে যারা আছে এটা মোটামুটি সবাইকে 18-19 করে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে যে মোটামুটি তোমাদের পরীক্ষার উপরে ডিপেন্ড করবে। তোমাদের কলেজে পরীক্ষা নেবে, পরীক্ষাতে ভালো নাম্বার পেলে তোমরা এখানে বিশেষ ভালো একটা নাম্বার ওঠানো তোমাদের এখানে সুযোগ আছে যে ইনকোর্সে, কারণ এই নাম্বারগুলো যেহেতু কলেজের ইন্টারনাল নাম্বার, সুতরাং তোমরা একটু ভালো করে যদি পরীক্ষা দিতে পারো বা মোটামুটি যদি তোমরা একটা কলেজে যদি অ্যাটেন্ডেন্স থাকতে পারো তাহলে তোমাদের এখানে 20-এর ভিতরে 20 পাওয়া কিন্তু খুবই সহজ। আমাদের এই 20 নিয়ে আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে যে এই 20-এর তাইলে 20 নাম্বার গেল ইনকোর্সের, এর বাইরে আছে আমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে।
এই 80 নম্বরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্সে ভর্তি হয়েছে বা বিবিএ প্রথম বর্ষে তো বা অনার্সের জন্য তোমরা যারা আছো প্রত্যেকে, এটা সব পত্রের ক্ষেত্রে তোমাদের সময় থাকবে 4 ঘন্টা। আর তোমরা যারা বিবিএস এ যারা তোমরা ভর্তি হয়েছো তোমাদের সময় থাকবে 3.5 ঘন্টা। আচ্ছা, এখন আসে এই 80 নম্বরের প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয়। এই 80 নম্বরের ভিতরে আমাদের এখানে টোটাল 3টা ভাগে প্রশ্ন হয়, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, 3টা ভাগে পরীক্ষাটা হয়। তো পার্ট এ তে যেটা দেওয়া থাকে, পার্ট এ তে তোমার 12টা ব্রিফ কোশ্চেন দেওয়া থাকে। প্রশ্ন করতে পারো স্যার ব্রিফ কোশ্চেন জিনিসটা কি? ব্রিফ কোশ্চেন হচ্ছে যে আমরা ছোটকালে এক কথায় ফোকাস শিখছি। যেমন বিষয়টা কিরকম যে হিসাব বিজ্ঞানের জনককে লুকা ফেসিল, এই যে এক কথায় ফোকাস, এই বিষয়গুলো হচ্ছে যে 12টা ব্রিফ কোশ্চেন দেওয়া থাকবে। এই 12টা থেকে আমাদেরকে 10টা আনসার করতে হবে। 10টা আনসার করতে হবে, নাম্বার থাকবে প্রতিটার জন্য 1 নাম্বার করে, টোটাল 10 নাম্বার। এটা হচ্ছে যে তোমার পার্ট এ তে। তো পার্ট এ এর আনসার গুলো তোমরা যেটা করবা, এখানে অনেকে একটু বড় করতে চাও বা তোমরা অনেকে ওভার কিছু লেখা লেখো, যেটা একবারে করবা না। সেটা হচ্ছে যে তোমরা এখানে ব্রিফ কোশ্চেন গুলো আনসার করবা এক কথায় প্রকাশ, মানে যত কম লেখা দিয়ে তুমি তোমার উত্তরটা শেষ করতে পারবা, সেটা হচ্ছে যে তোমার ব্রিফ কোশ্চেন গুলা। আবার এখানে অনেকগুলা অনেক বিস্তারিত রূপ জানতে চাই, যেমন মনে করো এ এ এ 3টা, এটার ফুল মিনিংটা কি, এগুলো এলাবোরেশন কিছু জানতে চাই। এই বিষয়গুলো তোমরা লিখবা। তবে এখানে আনসার গুলা 1 লাইনের মধ্যে শেষ করবা, 1 লাইন বা 1.5 লাইনের মধ্যে তোমরা এখানে আনসারটা কি করবা, শেষ করবা। যত সহজে তোমার যত সংক্ষেপে এখানে শেষ করা যায়। মনে রাখবা এখানে কোনো অবস্থাতে এই প্রশ্নগুলোকে বড় করা যাবে না, কারণ এখানে প্রশ্নগুলো হচ্ছে ছোট ব্রিফ কোশ্চেন, এক কথায় প্রকাশ। তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এক কথায় প্রকাশ, মানে ব্রিফ কোশ্চেন মানে অতি সংক্ষেপে উত্তর লিখো। তাহলে অতি সংক্ষেপে, যত সংক্ষেপে তুমি লিখতে পারবে এটা তোমার জন্য তত ভালো। তাহলে এখানে নাম্বার থাকবে কত, 10। প্রতিটার জন্য 1 নাম্বার করে 12টা দেওয়া থাকবে, তোমরা 10টা আনসার করবা। একটু যদি ভালো করে পড়ালেখা করো, বিশেষ করে এটার ব্যাপারে তোমাদেরকে বলবো যে তোমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত 6 থেকে 7 বছরে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো যদি তোমরা একটু অধ্যয়ন করতে পারো, বা প্রত্যেকটা অধ্যায়ের কিছু বেসিক বিষয় আছে, প্রত্যেকটা অধ্যায়ের কিছু বেসিক কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো যদি তোমরা অন্তত পড়ালেখা করতে পারো বা অধ্যয়ন করতে পারো, আমার মনে হয় না ব্রিফ কোশ্চেনের ভিতরে 10-এর ভিতরে 10 না পাওয়ার মতো কোনো কারণ আছে। আশা করি ইনশাআল্লাহ তোমরা যদি একটু যদি সিরিয়াসলি যদি অর্থাৎ এই বিষয়গুলা প্রত্যেকটা অধ্যায়ের যে বেসিক কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো যদি তোমরা যদি পড়তে পারো, তাহলে এখানে ব্রিফ কোশ্চেনের ভিতরে 10-এর ভিতরে 10, মানে 12টার ভিতরে 12টাই কমন পড়বে, নির্দ্বিধায় বলতে পারবো ইনশাআল্লাহ কমন পড়বে। তাহলে এখান থেকে তোমরা 10টা আনসার করে এখানে ইজিলি তোমরা 10 উঠাইতে পারবা। ওকে, ডান। এরপরে আসো পার্ট বি। পার্ট বি হচ্ছে যে আমাদের 4 নম্বরে, অর্থাৎ আমাদের 4 নম্বরের টোটাল 7টা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 7টা প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে আমাদেরকে আনসার করতে হবে 5টা। কয়টা আনসার করতে হবে? 5টা। প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে 4 করে, টোটাল তোমার এখানে তাইলে নাম্বার কত, 20 নাম্বার। তো এখানে আমাদের অ্যাকাউন্টিং এর যে টপিকস গুলো আসে, এবং অ্যাকাউন্টিং এর টপিকস গুলো হচ্ছে যে এই 4 নম্বরের প্রশ্নগুলা, এই 4 নম্বরের ভিতরে মোটামুটি, যেমন আমরা যদি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর কথা বলি, এই 4 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে এরকম যে মনে করো কোনো একটা মাঝারি টাইপের তোমাকে একটা অঙ্ক দিল, ঠিক আছে, তোমাকে কিছু জাবেদা করতে দিল বা কিছু তোমাকে লেজার প্রস্তুত করতে দিল বা পরবর্তীতে অ্যাডজাস্টিং করতে দিল, ক্লোজিং এন্ট্রি করতে, অর্থাৎ ছোট ছোট মিডিয়াম টাইপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমার এখানে দিবে। তো এগুলোও তোমরা, আর কিছু থিওরিও দিতে পারে। আর যেমন থিওরি সাবজেক্ট যেগুলো আছে তোমাদের অডিটিং বলো বা অন্যান্য ইকোনমিক্স এর যে টপিকস গুলো বলো, ম্যানেজমেন্টের টপিকস গুলো বলো, ঠিক আছে, বা আদার্স যে সাবজেক্ট গুলা তোমাদের আছে, এই টপিকস গুলা থেকে অন্তত মাঝারি টাইপের যে ইয়ারগুলো আছে, প্রশ্নগুলো আছে, এগুলা দিয়ে দেবে। টোটাল 7টা দেওয়া থাকবে তোমাদের। এখানে মোটামুটি 5টা আনসার করতে হবে, প্রত্যেকটা নাম্বার থাকবে 4। এক্ষেত্রে নাম্বার তোমাকে কত, 20 নাম্বার। এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে যে আমরা অনেকের ভিতরে, আমাদের অনেকে, মানে এটা তোমাদের না, এটা একসময় আমাদের ছিল যে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, যে আমি যত বেশি লিখবো তত আমি বেশি নাম্বার পাবো। এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা। এই জিনিসটা কখনো করবা না। 4 নম্বরের জন্য তোমার এখানে মূল মূল যে কথাগুলো আছে, মূল কনসেপ্টের মধ্যে তোমাকে প্রশ্নে কি চাইছে, যেটা চাইছে তুমি শুধু ওইটাই লিখবা। এখানে অবাঞ্ছিত কোনো লেখার কোনো প্রয়োজন নাই।
তো এই 4 নম্বরের প্রশ্নগুলোর জন্য আমি তোমাদেরকে বলবো মোটামুটি যারা স্বাভাবিকভাবে লিখো তোমাদেরকে বলবো অন্তত 1 পৃষ্ঠার ভিতরে বা 1.5 পৃষ্ঠার ভিতরে 1 পৃষ্ঠার ভিতরে যেন অন্তত তোমাদের বা সর্বোচ্চ হলে একবারে যদি বাড়াও তাহলে 1.5 পৃষ্ঠার ভিতরে তোমরা এটা শেষ করবা। তবে এখানে অবশ্যই তুমি এখানে মূল বিষয়গুলো লিখবা, অবাঞ্ছিত কোনো লেখা এখানে লিখবা না। মনে রাখবা তুমি যদি অবাঞ্ছিত কোনো লেখা লিখো, তোমাকে জিজ্ঞাসা করলো যে মনে করো হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, এখন এটার ভিতরে তোমার অন্য টপিকস ঢুকানোর কোনো দরকার নেই। তুমি জাস্ট মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের যে টপিকস গুলো আছে, যে কনসেপ্ট গুলো আছে, এগুলা নিয়ে তুমি মূলত আলোচনা করবা, ঠিক আছে? তাহলে অতিরিক্ত কোনো কিছু লেখার কোনো সুযোগ নাই, ঠিক আছে? জাস্ট যেটা চাইছে সেটাই লিখবা, অতিরিক্ত কোনো কিছু না। এটা গেল আমাদের কি পার্ট বি। তাহলে এখানে 20 নাম্বার আশা করি যদি তোমরা একটু যদি রেগুলার যদি স্টাডি করো, যদি তোমরা একটু যদি রেগুলার যদি পড়ালেখা করতে পারো, আমার মনে হচ্ছে না এখানেও তোমরা ভালো মানে নাম্বার না উঠানোর কোনো কারণ নাই, ভালো নাম্বারে উঠাইতে পারবা। এখন আসা পার্ট সি। এই পার্ট সিতে হচ্ছে যে আমাদের বড় প্রশ্ন, একটু মোটামুটি আমাদের যে বিস্তারিত যে অঙ্কগুলা চাই বা বিস্তারিত যে প্রশ্নগুলা চাই সেগুলা পার্ট সিতে থাকবে। এখানে তোমার 7টা প্রশ্ন দেওয়া থাকবে, এখানে তোমাকে 5টা আনসার করতে হবে, প্রত্যেকটার নাম্বার থাকবে তোমার 10, তাহলে টোটাল হচ্ছে যে আমাদের 50 নাম্বার এখানে। তাহলে এখানে প্রশ্নগুলো একটু ইলাবোরেট হবে, বড় হবে, সেক্ষেত্রে তোমাকে বিস্তারিত লিখতে হবে, ঠিক আছে? 10 নাম্বার অনুযায়ী লিখবা, ঠিক আছে? আবার অবাঞ্ছিত কোনো কিছু লিখে 7-8 পেজ লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানেও তোমার মোটামুটি এটা যেন যে 2 পৃষ্ঠা বা 3 বা 3 পৃষ্ঠার ভিতরে যেন, অর্থাৎ 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার মধ্যে যেন অন্তত এটা শেষ হয়। এটা হচ্ছে যে থিওরি বিষয়গুলো। আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তো তোমার অতিরিক্ত লেখার কোনো সুযোগ নেই, যা চাইছে তুমি তাই করতে হবে, ঠিক আছে? এটা গেল আমাদের 10 নাম্বার অনুযায়ী প্রশ্ন। তো এখানে হচ্ছে যে 50 নাম্বার। আমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে বড় অঙ্ক যেগুলো আছে, এই যেমন আমাদের মনে করো জাবেদা খতিয়ান একসাথে করে দিল, তারপর তোমাকে ওয়ার্কশিট করতে বললো, মার্চেন্ডাইজিং এর লেজার যে অর্থাৎ আমাদের যে স্টোর লেজার যেগুলো আছে এগুলা, তারপর আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং একসাথে দিয়ে দিল, তারপরে অ্যাকাউন্টিং এর যে প্রথম দিকে যে ইকুয়েশন অধ্যায়টা আছে এগুলা, এই বিষয়গুলা থেকে মূলত 10 নম্বরে আমাদের প্রশ্ন হয়। তাহলে একটু ভালো করে পড়ালেখা করলে আমার মনে হয় এখানে কম নাম্বার ওঠার কোনো সুযোগ আছে, ভালো এখানে ভালো একটা নাম্বার করতে পারবা। তো এখন তাহলে এটা হচ্ছে যে আমাদের প্রশ্ন, এটা আমি সব বিষয়ে সেম প্রশ্নের প্যাটার্নটা হবে, যারা বিবিএস আছো তোমাদের জন্য যেমন, যারা অনার্সে আছো তোমাদের জন্য সেম। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যখন প্রাইভেট বেসে যখন ক্লাস নিই বা আমার যে পার্সোনাল যে স্টুডেন্ট গুলো আছে, এই ক্ষেত্রে অনেকে বলে যে স্যার সময় আছে 4 ঘন্টা, 4 ঘন্টার ভিতরে বা 3.5 ঘন্টার ভিতরে কিভাবে আমরা পড়ালেখাটা শেষ করব বা কিভাবে পরীক্ষা আনসার দিব, ঠিক আছে? এটা অনেকে প্রশ্ন করে। দেখো তোমাদেরকে আমি একটা বিষয় বলি, আমি 3.5 ঘন্টা, 4 ঘন্টা ওইটা ধরি না, আমি 3.5 ঘন্টা ধরে কথা বলি। মনে করো এই যে তোমার এই যে বিগ কোশ্চেন গুলা, এই বিগ কোশ্চেন গুলা তোমার একটা বিগ কোশ্চেন লিখতে 1 মিনিটের বেশি লাগার কথা না। আচ্ছা, তারপরও ধরলাম এই 10 নম্বরে এই 10টা ব্রিফ কোশ্চেন লিখতে একটা ব্রিফ কোশ্চেনের জন্য 3 মিনিট করে আমি তোমাকে সময় দিলাম। তা একটা ব্রিফ কোশ্চেনের জন্য যদি তুমি 3 মিনিট সময় নাও, তাহলে 10টা ব্রিফ কোশ্চেন লিখতে তোমার সময় লাগার কথা 30 মিনিটের থেকে বেশি লেখার কথা না, ঠিক আছে? আরো কম লাগার কথা। তো তারপরও ধরলাম একটার জন্য 3 মিনিট করে টোটাল 30 মিনিট এখানে সময় গেল। এরপরে 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে মনে করো এই ক্ষেত্রে তোমার একটু লিখতে হবে। ধরলাম যে এই টোটাল 5টা প্রশ্ন লিখতে তোমার 1 ঘন্টা সময় গেল। কয় ঘন্টা? 1 ঘন্টার সময়, 1 আওয়ার। 1 আওয়ার, তাহলে 1 আওয়ার যদি ধরে 5 20 100 না 5 12 60, তাহলে একটার জন্য আমাদের 12 মিনিট করে সময় পড়তেছে। 12 কত মিনিট করে? 12 মিনিট করে। তো 1 আওয়ার ধরলাম, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 আওয়ার। আচ্ছা, এটা গেল 1 আওয়ার। এরপরে ফার্সি, এটা মনে করো টোটাল এখানে 5টা প্রশ্ন লিখতে ধরলাম যে তোমার এখানে কত ঘন্টা? 2 ঘন্টা সময় গেল। কয় ঘন্টা? 2 ঘন্টা সময় গেল। তাহলে তোমার এখানে দেখো
3.5 ঘন্টার ভিতরে কিন্তু তোমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। এখন তুমি যদি অবাঞ্ছিত কোনো কিছু লিখে যদি সময়টা যদি নষ্ট করো, মেইন বিষয়গুলা যদি না করো, তাহলে তো তোমার এখানে 3.5 ঘন্টা, তো 4 ঘন্টা না, তোমাকে যদি 8 ঘন্টা সময় দাও, তোমার কিন্তু পরীক্ষা শেষ হবে না। তো যে বিষয়টা বলতেছি, নিয়মতান্ত্রিক ভাবে পড়ালেখা করতে হবে, যা চাইছে তাই লিখতে হবে। মনে রাখবা, বাংলাদেশে স্টুডেন্ট যেমন বেশি, টিচারেরও কিন্তু অভাব নেই। যা যত উপযুক্ত জায়গায় যাইবা, চাকচিকিয়ে কান দিবা না, ঠিক আছে? চাকচিকে বহুত হাজার হাজার কোচিং সেন্টার গড়ে উঠেছে, হাজার হাজার টিচারও আছে, যারা এখন বর্তমানে আমাদের সবচেয়ে দুঃখ লাগে, আমরা যারা মোটামুটি স্টুডেন্টদের জন্য কিছু করতে চাই, বা আমরা যে বিভিন্ন কলেজের সাথে আমরা যেহেতু জড়িত আছি, খুবই দুঃখ লাগে যে আমরা বিবিএ এমবিএ কমপ্লিট করার পরে, ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করার পরে যে কথাগুলো বলার সাহস পাই না, ওই যে কিছু নতুন নতুন কিছু টিচার সৃষ্টি হয়েছে, যারা ওই কথাগুলা বলতেছে, যেটা উচিত না। আসলে সবকিছু তো আর টাকা দিয়ে করা সম্ভব না। মানবিক, একজন শিক্ষক হইতে হবে মানবিক। স্টুডেন্ট যাতে করে তার সুখ দুঃখ, তার মনের কথাগুলা যেন স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারে, আমি এটা বুঝি। কেউ কারো বাপ না, ঠিক আছে? কেউ কারোর কাছে কি ঠেকানা, ঠিক আছে? আমি অলি স্যার, আমি যদি আমার স্টুডেন্টদের যদি ভালো না করি, তাহলে আমার টিচারি প্রফেশনে থাকার কোনো সার্থকতা আছে বলে আমি মনে করি না, ঠিক আছে? তো তোমাদের সবাই দোয়াই, আল্লাহর রহমতে সেই 2008 সাল থেকে এ পর্যন্ত অনেকগুলা মানুষের ভালোবাসা পেয়েছি, অনেকগুলা মানুষ মোটামুটি কিছু না কিছু হলেও করার চেষ্টা করি। যে যারা, যেমন তোমরা যারা আমাকে চিনো, বা চট্টগ্রামে যারা মোটামুটি আছে, যে হয়তো অত বেশি জনপ্রিয় হতে পারে নাই, বা যারা আমার কাছে এসেছে, তারা কখনো বলতে পারবে না যে অলি স্যারের কাছে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, বা স্যার আমাকে এই বিষয়টা আমাকে করে দেয় নাই। সেটা রাতের 12টা বাজে হোক, রাতের 10টা, যে কোনো সময় যে কেউ যে কোনো ভাবে যোগাযোগ করতেছে। তবে সবচেয়ে মজার ব্যাপার, তোমরা শুনলে আশ্চর্য হবা, যে এটা বলা অন্য কোনো ভাবে হেয় করে বলছে, যে মনে করো একটা স্টুডেন্ট, সে কিছুই করতে পারতেছে না, মোটামুটি সে কোনো পড়ালেখাই করে নাই, শেষ পর্যন্ত লাস্ট সেটা হয়েছে যে কার কাছে যাইতে হবে, এই মুহূর্তে অলি স্যারের কাছে যাইতে হবে, সে পরীক্ষার 1 মাস আগে বা 2 মাস আগে। যেটা আমার জন্য কষ্ট হয়ে যায়, যে স্যার একটু আমরা কি করব, যে টাকা দিয়ে টিচার পাচ্ছি না। তো এখানে টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে ওই মুহূর্তে যে সে যে অন্তত তার যে আমি উপকার করতে পারছি, সেটা আমি নিজেকে অন্তত ভাগ্যবান মনে করি, যে বিপদের মুহূর্তে বা ওই মুহূর্তে একটা স্টুডেন্টের আমি কিছুটা হলেও কি করেছি, হেল্প করেছি। আমার শিক্ষকতা হইতে হবে এরকম। শিক্ষকতাটাকে কখনো মনে করো টাকার অঙ্কে পরিমাপ করলে সেটা আসলে উচিত না। যদিও আমাদের এখন আর ওই কনসেপ্টটা অনেক টিচারের মধ্যে থাকে না। সবাই অন্তত স্টুডেন্টদেরকে, যেমন প্রাইভেট সবাই পড়ায়, আমিও প্রাইভেট পড়াই, আমার কাছেও মনে করে 100-200 স্টুডেন্ট রেগুলার থাকে, ঠিক আছে? তো সব জায়গায় যে সবাই যে সম পরিমাণে, কেউ কারো থেকে মনে করো কেউ সম্মানী দিচ্ছে 1000 টাকা, মনে করো কেউ আবার 500 টাকাও দিচ্ছে, কেউ ফোন করে বলতে, স্যার আমি তো দিতে পারতেছি না, আমার বাচ্চাটাকে কি করব, পড়ান। তো এটা বলতেছি, কথাটা এই জন্য বলতেছি না, আমিও প্রফেশনে মনে করো স্টুডেন্টদের কাছ থেকে কিছু সম্মানই নিচ্ছি, কিন্তু সব জায়গায় টাকা দিয়ে সবকিছু পাওয়া সম্ভব না। কথাটা এই জন্য বলতেছি যে টিচারেরও অভাব নাই। প্রথম দিকে সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবা না। কি সিদ্ধান্ত? প্রথম থেকে এমন একজন মনে করো গাইডলাইন, বা তোমার এমন একজনকে ঠিক করে নিবা টিচার হিসাবে, যার কাছ থেকে অন্তত তুমি ভালো কিছু পাবা। সেক্ষেত্রে তুমি 200 টাকা বেশি দাও, কোনো সমস্যা নেই, এখানে টাকাটা ম্যাটার করতেছে না। তুমি সঠিক দিক নির্দেশনা পাচ্ছ কিনা, সেটাই সবচেয়ে বড় কথা কিন্তু এখানে, ঠিক আছে? তো সেই জন্য বলতেছি যে যথোপযুক্ত দিক নির্দেশনাটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আছো, তোমার সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য দোয়া থাকলো। আর আমিও মোটামুটি যেটা বলতেছিলাম, মোটামুটি যেমন 2 জায়গায়, চট্টগ্রামে মনে করো 2 জায়গায় অফলাইনে বেস্ট পড়াই, যেমন চকবাজার গুলজারেও পড়ে, আবার এখানে জিসিতে মনে করো এমএস কলেজের অপোজিটে যেখানে আছে, এখানেও বেস্ট পড়াই।
তো এরকম যদি কারো যদি মনে করো সহযোগিতা করতে পারি বা কেউ যদি মনে করো যে না ওলি স্যারের কাছে একটু পড়ার দরকার আছে, তোমরা যোগাযোগ করবা, আমার এখানে পেজে নাম্বার দেওয়া আছে। বা তোমাদের পরিচিত যদি কেউ এরকম থাকে যে স্যারের কাছে মনে হয় পড়লে মনে হয় একটু ভালো হবে, যে আছে ক্লাস করতে পারো, কোনো আমি নাম্বার যোগাযোগ করে, যেমন জিসিতে আমার 2টা বেস রানিং আছে, বিশেষ করে বিবিএ এর একটা বেস হচ্ছে যে তোমার শনি সোম বুধ সকাল 8টা থেকে এটা হচ্ছে যে জিসি। আবার রবি মঙ্গল বৃহস্পতি এটা হচ্ছে যে তোমার 11:45 থেকে। এটা হচ্ছে যে আমাদের এই 2টা বেস জিসিতে। চকবাজারে এখনো কোনো বেস শুরু করিনি, ইনশাল্লাহ এই যে আমাদের যে সিচুয়েশনটা চলতেছে এটার পরে চকবাজারে আবার বেস শুরু হয়ে যাবে। তো ইন্টারমিডিয়েট লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহর রহমতে সে 2008 সাল থেকে মোটামুটি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। তো তোমাদের যদি কারো ছোট ভাই বোন থাকে, সেটা ইন্টার হোক বা মাস্টার্স এর হোক, বা তোমরা যারা আছো তোমরা চাইলে ভর্তি হইতে পারো, যোগাযোগ করতে পারো, অন্তত খারাপ হবে না, এটা অন্তত নিজের প্রতি বিশ্বাস আছে, ঠিক আছে, অতীত অভিজ্ঞতা থেকে আছে, ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য চেষ্টা করব। আর অনলাইনের বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে মনে করো সবসময় তো আমাদেরও কিছু চাকরি করে মনে করো, যেহেতু এটা কলেজের সাথে রিলেটেড, তো এক্ষেত্রে মোটামুটি আমাদেরও একটু সময় আছে, তো চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের যে টপিকস গুলা আছে, এই বেসিক কনসেপ্ট গুলা মাঝে মাঝে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো অনেকক্ষণ পর্যন্ত তোমাদেরকে বিরক্ত করলাম, লাস্টে শেষ করার পূর্বেই তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা তোমাদের পরিচিত যারা আছে, তোমরা আমার যে গ্রুপটা আছে গ্রুপে অ্যাড করে নিবা, বা আমার এই পেজে যে লেকচারটা আছে এটা তোমরা শেয়ার করে দিবা। সেটা সে যে প্রান্তে থাকুক, সেটা যে কলেজের হোক না কেন, ওদের সাথে শেয়ার করবা, কারণ কথাগুলো সবাই শোনার দরকার আছে। সবাই অন্তত আমার এই কথাগুলো আজকে লেকচারটা দিয়ে যদি একটা মানুষের যদি উপকার হয়, তাহলে আমি মনে করব যে আজকে যে আমি এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা নিলাম সেটা সার্থক। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটু সচেতন থাকবা, যেহেতু আমাদের একটু খারাপ সিচুয়েশন চলতেছে। সবাই সতর্ক থাকবা, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।